হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এই হরর পডকাস্টে তোমরা শুনতে চলেছ দুটো হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা। আজকের দুটো ঘটনাই বেশ ইউনিক এবং বেশ ভয়ের, তাই ঘটনা বিষয়ে আমি আগে থেকেই বেশি কিছু বলতে চাই না। বেশি কথা না বলে আমরা আজ সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনায় যাওয়ার আগে সকলকে মনে করিয়ে দিই, আপনাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনারা যদি কারোর মুখ থেকে কোনো সত্যি ঘটনা শুনে থাকেন, তাহলে সেই ঘটনা আপনারা আমাদেরকে মেল করে লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে একটা জিমেল আইডি দেওয়া রয়েছে এবং তার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডিও দেওয়া রয়েছে। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেইভাবে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে অবশ্যই শোনানো হবে। তো চট করে আজকের এপিসোডটিকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো। চ্যানেলে যদি নতুন থেকে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো। শুরু করছি আজকের প্রথম ঘটনা। নমস্কার দাদা, আমার নাম শ্রীলেখা বিশ্বাস, গড়িয়া থেকে বলছি। আজ আমি তোমাকে আমার এক মামার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা শোনাবো। আশা করছি তোমার পাশাপাশি এই পরিবারের প্রত্যেক সদস্যের ভালো লাগবে। আমি তোমার অজানা সত্যের একজন অন্ধ ভক্ত এবং তোমার কণ্ঠস্বর আমার বেশ ভালো লাগে। আজকের এই ঘটনাটি তুমি প্লিজ পড়ে শুনিও, তাহলে আমি এবং আমার পরিবার প্রত্যেকেই অনেক খুশি হবে। আজ থেকে প্রায় 17 বছর আগের ঘটনা। আমার মামারা দুই ভাই। আমার দুই মামার মধ্যে বড় মামার নাম হলো কমল আর ছোট মামার নাম ছিল রকি। বড় মামা পড়াশোনায় বেশ ভালো ছিল এবং চাকরির জন্য পড়াশোনা করত। তবে রকি অর্থাৎ ছোট ভাইয়ের পড়াশোনায় মন একদমই ছিল না। সে সারাদিনই ঘুরে বেড়াতো এবং এদিক ওদিক নেশা ভাঙ করে পড়ে থাকত। দিদার কাছে রকি অনেক বকুনি খেত, এমনকি অর্ধেক সময় তো রকি বাড়িতেই ফিরত না। সেই নিয়ে দিদা অনেক দুশ্চিন্তায় থাকত। আমার মা ওদের দিদি হয়। আমার মা রকিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, তবে রকি কখনোই বোঝেনি। তাদের পাড়ায় একজন ঠাকুমা ছিলেন, যিনি আমার ছোট মামাকে অর্থাৎ রকিকে সহ্য করতে পারতেন না। কারণ ছোট মামা তো আসলে অনেক বিচ্ছু এবং এর পাশাপাশি রকি সেই ঠাকুমার বৌমার মেয়েকে পছন্দ করত, কিন্তু সেই মেয়ে রকিকে একদমই পছন্দ করত না। রকি রীতিমতো সেই মেয়েটাকে অনেক জ্বালাতন করত। সেই কারণে ঠাকুমা রকিকে পছন্দ করতেন না। এরপর হঠাৎ সেই ঠাকুমা একদিন মারা যায়। বলা চলে তিনি সেই পাড়ার সবথেকে বয়স্ক মহিলা ছিলেন। যাই হোক, মৃত্যুর পর তার পারলৌকিক কাজকর্ম সম্পন্ন হয় এবং শ্রাদ্ধ শান্তি করা হয়। এর ঠিক 1 মাস পরে রকি ওই ঠাকুমার বাড়িতে যায়। মেয়েটির বাড়িতে একজন ম্যাডাম আসত ছবি আঁকা শেখানোর জন্য। রকি সেখানে সেই মেয়েটার জন্যই ছবি আঁকা শিখতে ভর্তি হয় এবং রোজ গিয়ে রকি মেয়েটার পেছনে লাগত, যার কারণে মেয়েটা অনেক বিরক্ত হতো। একদিন তাদের ড্রয়িং শেষে ছুটি হয় সন্ধে 7টার দিকে। ছুটির পরে সব ছাত্ররা বেরিয়ে যায়, তবে রকি বাড়ি ফেরে না। মেয়েটা যখন নিজের বাড়ির ছাদে যায়, রকি পিছু করতে করতে ছাদে যায় মেয়েটার সাথে কথা বলতে।
মেয়েটা প্রচণ্ড বিরক্ত অনুভব করছিল। তবে রকি মেয়েটার সঙ্গে কথা বলেই যাচ্ছিল। এখানে আরও একটি কথা বলে রাখি, মেয়েটার বাড়ি ছিল একতলা এবং তাদের বাথরুমটা বাইরের দিকে। ছাদে গেলে সেই মেয়েটার বাড়ির বাথরুম দেখতে পাওয়া যায়। তো তারা দুজনে এমন একটি দিকেই রয়েছে যেই স্থান দিয়ে বাথরুমের ছাদটা ভালো মতোই দেখা যাচ্ছে। তো রকি যখন মেয়েটাকে জ্বালাতন করছিল, এমন সময় একটা শব্দ শুনে দুজনেই বেশ চমকে গেল। শব্দটা বাথরুমের ওখান দিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করলে বোঝা গেল বাথরুমের দরজা দিয়ে থং থং করে শব্দ ভেসে আসছে। কেউ যেন বাথরুমের ভেতরে রয়েছে এবং দরজায় ধাক্কা দিচ্ছে। এমন সময় বাথরুমের মাথায় থাকা ট্যাঙ্কি দিয়ে অনবরত জল বেরোনো শুরু হলো, অথচ তাদের বাড়িতে মোটর চালানো নেই। সেই জল আপনা আপনি পড়ছে কি করে সেই মেয়ে বুঝতে পারছে না। রকি বেশ ভয় পাচ্ছে এবং বুঝতে পারছে না সেখানে কি করবে ও। এমন সময় রকি যখন পেছন দিকে তাকায়, সে দেখতে পায় মেয়েটার বাড়ির ছাদের চিলেকোঠা ঘরের ওপরে যে অংশটা, সেইখানে সেই ঠাকুমা পা ঝুলিয়ে বসে রয়েছে এবং দুজনের দিকেই তাকিয়ে রয়েছে। রকি বীভৎস পরিমাণে ভয় পেয়ে যায়। মেয়েটা সেখানেই অজ্ঞান হয়ে যায় আর রকি সেই স্থানে দাঁড়িয়ে থেকে পাথর হয়ে যায়। সে বুঝতে পারে না কি করবে কি না করবে। ভয়ের চোটে সে সেখান থেকে দৌড়ে পালাতে যায়, কিন্তু দেখে ছাদের দরজাটা বন্ধ। এটা কিভাবে হলো সেটা সে বুঝতে পারে না, তবে ভয়েতে তার হাত পা শুকিয়ে যায়। এরপর সেও সেই স্থানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন সবাইকে তারা দুজনে মিলে ঘটনাটা খুলে বলে। এরপর সেই পাড়ার এক মৌলানার কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তাদের দুজনকে সেই মৌলানা ঝাড়িয়ে দেয় এবং একটা তাবিজ তাদের হাতে বেঁধে দেয়। এরপর থেকে আমার রকি মামা ওই বাড়িতে আর কোনো দিন যায়নি। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে পড়ে শুনিও। ধন্যবাদ। এইভাবে এগিয়ে যাও আর ঘটনা শোনাও। ছোট একটি ঘটনা ছিল এবং বেশ ভালো একটি ঘটনা ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমার উপস্থাপনাও আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করার রয়েছে, যেটা হলো আপনারা আমাকে ঘটনা পাঠান, কারণ আমার কাছে কিন্তু ঘটনা একদমই নেই। যদি আপনারা ঘটনা না পাঠান আমি হয়তো এপিসোডটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা বেশি করে ঘটনা পাঠান যাতে আমি এপিসোডটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আরও বেশি বেশি ঘটনা শোনাতে পারি। এপিসোড কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান এবং ভালো লাগলে একটা করে শেয়ার করে দিন। চলে যাব এবার আমরা আজকের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন শহীদুল আহমেদ।
তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমার নাম শহীদুল আহমেদ। আমি বহরমপুর থেকে লিখছি। আজ আমি তোমাকে আমার শোনা একটি ঘটনা শোনাব। আসসালামু আলাইকুম। এই গল্পটা আমার দাদার সময়ের। যদিও জন্মের অনেক আগেই দাদা মারা গিয়েছেন, তাকে আমি কখনো দেখিনি, কিন্তু আব্বু, চাচা, ফুপিদের কাছে শোনা আমার দাদু খুবই সাহসী একজন মানুষ ছিলেন। ঘটনাটা হয়তো 1990-এর কাছাকাছি সময়ের হবে। আমার দাদু একজন হাজি মানুষ ছিলেন, তবে সেই দিনের ঘটনাটা তার হজ করার পূর্বের। সন্ধেবেলা, তখনকার সময় সবার ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না। হ্যারিকেনের আলোয় দাদিমা রান্নাঘরে কাজ করছেন। সামনে খোলা উঠোন, তারপর বারান্দা। দাদু তখন বেশ জোয়ান, বারান্দায় পাটি ফেলে বসেছিলেন। সেই ভরা সন্ধ্যায় বাড়ির পেছনের গাছতলা থেকে দাদুকে তার পরিচিত এক কণ্ঠে কেউ যেন ডাকে, ফজল সাহেব, আপনি কি বাসায় আছেন? দাদু কিছু না ভেবেই এক ডাকে সাড়া দেন, হ্যাঁ আছি। আপনি কে? লোকটি দাদুকে আর একটু দূরে বাগানের ভেতরে যেয়ে ডাকে, এইদিকে আসেন। আর দাদু এগোতে থাকে। এইভাবে ডাকতে ডাকতে লোকটি দাদুকে কোথাও নিয়ে চলে যায়। এইদিকে অনেকজন খুঁজেও দাদুকে কোথাও পায় না। প্রায় মধ্যরাতে দাদুর এক ফুফা প্রাকৃতিক কাজের জন্য বাঁশের ঝাড়ের পাশে যান। উনি কিছুক্ষণ পর খেয়াল করেন বাঁশের ঝাড়ের পেছনের কবরস্থানে দুটো ছোট লাল রঙের আলো ঘুরছে। উনি অনেক সাহসী ছিলেন, তাই আলোটা কিসের সেটা ভালো মতো দেখার জন্য আরও এগিয়ে যান। কিছু দূর যাওয়ার পর তার মনে হয় কবরগুলোর চারিদিক দিয়ে কোনো মানুষ হাঁটছে। উনি আর একটু সাহস নিয়ে কাছে যান। তারপর দেখেন আমার দাদু মুখে দুটো সিগারেট জ্বালিয়ে কবরস্থানের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সেই সিগারেট জ্বালানোর জন্য দূর থেকে লাল আলো মনে হচ্ছিল তার। উনি দাদুকে বারবার ডাকতে থাকেন যে এত রাতে তুমি এখানে কি করছো, বাড়ি চলো। কিন্তু দাদুর কোনো হুঁশ নেই। সে ওইভাবে ঘুরতেই থাকে, কোনো সাড়া দেয় না। তারপর দাদুর ফুফা জোরে জোরে সুরা পড়তে থাকে আর দাদুকে কোনো রকমে টেনে হিচড়ে বাসায় নিয়ে আসেন। বাসায় আসার পর তিনি সাথে সাথে চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর দাদু বলেন আমাকে ওই লোকটা ডেকে বাগানের দিকে নিয়ে যায়। তারপর আর আমার কিছু মনে নেই। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। এই ঘটনাটা আমার শোনা একটি ঘটনা। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। বেশ অসাধারণ দুটি ঘটনা আমরা শুনে নিলাম এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। আরও ভালো ভালো এপিসোড আসতে থাকবে, তার জন্য আপনাদের সাপোর্টের অনেক দরকার। আপনারা যদি ভালো ভালো ঘটনা পাঠান তাহলে আমিও অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য এই চ্যানেলে দিতে পারবো। চলে যাচ্ছি শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রেশমি ভট্টাচার্য, অজন্তা হরি, আসিফ ইকবাল। কমেন্ট করেছেন অনুভব। আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর, বিদাস FF, গীতা গোস্বাম, রাজ সর্দার। কমেন্ট করেছেন ফাল্গুন লাইব্রেরি। কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, MD মঞ্জু। কমেন্ট করেছেন সুমন শেঠ। কমেন্ট করেছেন চুমকি ঘোষ। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং অজানা সত্যকে আরও বড় করে তুলুন। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।